নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। রাজ্যে পালা বদলের পরে এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে সমস্ত পুরনো মামলা রয়েছে সেই মামলায় একের পর এক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই গ্রেপ্তার চলছে জোর কদমে। ফলে নেতারা ঘর ছাড়া থাকলেও তাদের খুঁজে একের পর এক নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। নারায়ণগড়ের ৫ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি রঞ্জিত বোসকে গ্রেপ্তারের পরে শুক্রবার রাতে ১ নম্বর মকরামপুর অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মী শিটকে গ্রেপ্তার করে নারায়ণগড় থানার পুলিশ। লক্ষ্মী শিটের বিরুদ্ধে নানা ধরনের মামলা রয়েছে, তবে দলীয় কার্যালয়ে মহিলার শ্লীলতাহানি থেকে এলাকায় পিছিয়ে পড়া মানুষদের ভয় দেখানো সহ নানা অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করার পরে শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেশিয়ারি এলাকার মহিলা নেত্রী, জেলা পরিষদের সদস্যা, রাজ্য মহিলা নেত্রী কল্পনা শিটকে শনিবার সকালে খড়গপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, বালি মাফিয়াদের ধরতে গিয়ে কল্পনার নাম থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ থাকে, তৃণমূলের নেত্রী হওয়ার সুবাদে তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। এমনকি বালি মাফিয়াদের সঙ্গে তিনি প্রতিনিয়ত ভাগ নিতেন, আর সেই ভাগ নেওয়ার জন্যই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একের পর এক নেতা নেত্রী গ্রেপ্তার হওয়ার পরে বাকিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। জেলা জুড়েই অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার। নারায়ণগড়ে লক্ষ্মী সিটের এগেন্সটে কেস ছিল, তিনটে কেস ছিল, একটি মারামারি কেস, একটি রেপ কেস এবং একটি বক্সওয়ার্সের কেস। ওনাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, তারপরে গতকাল আমরা একটা টিপ পেয়ে আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং একটা কেসে অ্যারেস্ট করে সরকার প্রতি বছর গরিব মানুষদের জন্য ত্রিপল, কম্বল সহ নানান সামগ্রী পাঠায়। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা যে যার মতো করে বিলি বন্টন করতেন, বাকিগুলো বিভিন্ন গোডাউনে রাখতেন। আর সেই ধরনের অভিযোগ পেয়ে দাঁতন ২ ব্লক অফিসের সামনে লালু ঘোড়াই নামে এক তৃণমূল নেতার বেসরকারি গোডাউন থেকে উদ্ধার হলো সরকারি ত্রিপল, কম্বল, আর যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দাঁতন ২ ব্লকে বিডিও জানান তিনি বিষয়টি জানতেন না। দুদিন আগে তার কাছে লিখিত অভিযোগ জানানোর পরে আজ পুলিশকে সঙ্গে নিয়ে গোডাউনে হানা দিয়ে এই ত্রিপল ও কম্বল উদ্ধার হয়েছে। তবে এই ত্রিপলগুলি পুরনো, 2022-23 সালে এই ত্রিপলগুলি এলাকাবাসীর জন্য এসেছিল। এই ঘটনার পরে এলাকার বাসীরা দাবি করেন অবিলম্বে লালু ঘোড়াইকে গ্রেপ্তার করতে হবে। তবে শুধু দাঁতন ২ ব্লক নয়, রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে এভাবে ত্রিপল, চাল, কম্বল, শাড়ি, ধুতি সবই পাওয়া যাবে। কারণ রাতারাতি সরকার পরিবর্তন হয়ে যাবে নেতারাও বুঝতে পারেননি। তাই প্রতি বছর বৃষ্টি হলেই গরিব মানুষদের ত্রিপল দেওয়া হয়, বাকিগুলি রেখে দিতেন নেতারা। বলতে পারছি না। দাঁড়াও, কম্বলটা আগে দাও। ছোটা কম্বল এবারে কম্বল 7, 8, 9, 12 পিস কম্বল নাকি ঢুকি দাও। বলতে পারছি না। 30 মিনিটের মতো
দাঁতনটু ব্লক, ঠিক আছে, ওই গ্রামে দাঁতনটু ব্লকের পাশেই একটা দোকান ঘরে সমস্ত চুরাই 2023 সালের কার ওই দোকান ঘরটি কার? লালু ঘরাই। হ্যাঁ, ওই দোকানের ভিতরে 2023 সালের মাল জমা ছিল সমস্ত ত্রিপল, ঠিক আছে, সেই ত্রিপল সব পাওয়া গেছে এর বড়বাবু এবং বিডিও সাহেব থেকে। কত মাল পাওয়া গেছে টোটাল? ওই 500,000 উপরে। শুধু ত্রিপল ছিল না আরো কিছু ছিল? ত্রিপল ছিল, আরো কম্বল আছে, লুঙ্গি আছে, জামা প্যান্ট আছে, সব কিছু আছে। অনেক কিছু জিনিস সরকারি মাল ছিল, গরিব মানুষদের না দিয়ে ওরাই আত্মসাৎ করে রেখেছিল। আমাদের দাবি একটাই, লালু ঘরেইকে যেন আজকেই অ্যারেস্ট করা হয়। সমস্যা রয়েছে আমাদের ধনেশ্বরপুর দাঁতনটু বিডিও অফিসের সামনে লালু ঘরেই বলে একজন, তার বাড়িতে না, ওইটা তার দোকান, গোডাউন ঘর পিডব্লিউডি জায়গার উপরে। ও কি কোনো পার্টির সমর্থক ছিল? হ্যাঁ, তৃণমূল পার্টির সমর্থক ছিল। এবারে ওই গোডাউনে কম করে 1 লরি, বড় লরির 1 লরি মাল পাওয়া গেছে, ত্রিপল, তারপরে আপনার কম্বল, লুঙ্গি, বাচ্চাদের জামা প্যান্ট, সব যাবতীয় জিনিস। আজ আমাদের বিডিও সাহেব এবং থানার বড়বাবু এসে মাল বের করে বিডিও অফিসে রাখা হয়েছে, আর ওই দোকান সিল্ড হচ্ছে। আমরা লালু ঘড়াইয়ের অতি সত্বর অ্যারেস্ট চাই। ছিল যে এইখানে এই প্রাইভেট গোডাউনে কিছু অবৈধ তিপ্পল, হ্যাঁ, বহু পুরনো তিপ্পল। এই প্রাইভেট গোডাউনটি কার? প্রাইভেট গোডাউনটা ওরা বলছে যেটা লালু ঘোড়াই, আর কি জানো জামাই জানো লালু ঘোড়াই, মানস পাত্র, লালু ঘোড়াই এটা বলছে গোডাউন। এবং এখানে আমার কাছে কমপ্লেন এসেছিল, লিখিত আকারেই কমপ্লেন এসেছিল যে এখানে বহুদিন ধরে এরকম তিপ্পল বা সরকারি ত্রাণ জমি রাখা হচ্ছিল। আমি কালকের কমপ্লেন পেয়েছি বিকেলবেলা, আজকেরই আমি পুলিশকে বলে ইমিডিয়েটলি আমরা এনকোয়ারি করেছি, এবং এনকোয়ারি করে সত্যি দেখা গেছে যে এখানে তিপ্পল, এবং এই তিপ্পল 2 বছর পুরনো, মানে 2023 সালের তিপ্পল পাওয়া গেছে। 2023 সালের তিপ্পল, এই 2023 সালের তিপ্পল পাওয়া গেছে, এবং প্রত্যেকটা তিপ্পল এবং প্রত্যেকটা আমাদের অনেক কম্বলও পাওয়া গেছে। এগুলো সব সিজ করলাম, এগুলো সিজার লিস্ট করব, এবং লালু ঘোড়াই মানে যার নামে এই গোডাউনটা আছে লালু ঘোড়াই ভাই, এদের নামে এফআইআর করে অ্যারেস্ট করার ব্যবস্থা। আপনার ঠিক বিডিও অফিসের পাশেই 2023 থেকে এত মাল মজুদ আছে, আপনার কাছে কোনো রকম খবর ছিল না? আমার কাছে কোনো রকমই খবর ছিল না, কারণ এটা 2023-এর মাল, পুরনো মাল একদম, ওপরে লেখাই আছে 2023-এর মাল। আমি যেই মুহূর্তে খবর পেয়েছি ঠিক সেই মুহূর্তে আমি আর ওসি মিলে অ্যাকশনে নেমেছি, দিয়ে উদ্ধার করেছি। পরবর্তী পদক্ষেপ কি নেবেন? পরবর্তী করে একদম অ্যারেস্ট, ঠিক আছে, একদম অ্যারেস্ট, এফআইআর করে অ্যারেস্ট। আমাদের দাবি অ্যারেস্ট, যত একদম তাড়াতাড়ি পাচ্ছে না, আর এখানে এরকম করে হোল্ড করে স্টল করা হয়েছে। গরিব গরিব বাচ্চাগুলাই জামা আগেই ঘোষণা হয়েছিল আজ শনিবার থেকে বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। রাজ্যের মানুষ যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা পান সেদিকে জোর দিচ্ছে রাজ্য সরকার। এবার স্বাস্থ্য পরিষেবায় বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে আরও 100টি বেড বাড়ানো হলো। এদিন মুখ্যমন্ত্রী সেই বেডের উদ্বোধন করেন। আজ বিধাননগর হাসপাতালে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি শুরু হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের সহায়তায় আজ শনিবার থেকে গোটা রাজ্যে শুরু এই টিকাকরণ কর্মসূচি। রাজ্যের 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে। সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা মিলবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এদিন প্রথম 2 কিশোরীর হাতে টিকাকরণে সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে রাজ্যের 7 লক্ষের বেশি টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বাংলার মোট 235টি স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। এই কর্মসূচির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 14 থেকে 15 বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এজন্য 7,72,650 ডোজ পাঠিয়েছে কেন্দ্র। এদিন 2 কিশোরীর হাতে টিকাকরণের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রাজ্যের সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে বড় নজর দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক নির্দেশিকাও ইতিমধ্যে দেওয়া হয়েছে। এদিন বিধাননগর হাসপাতাল থেকে সেই বার্তা ফের দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রোগী রেফারে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। দালাল চক্র রুখতে রেফার বন্ধ করতে বিশেষ পদক্ষেপ করার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রেফার রুখতে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জেলা হাসপাতালগুলির ওপর নজরদারির জন্য কন্ট্রোল রুম তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এই বছর কার্যকর করছি। 2103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে।
আমরা আয়ুষ্মান ভারতে গেছি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল জনগণকে, সেই খাতে বরাদ্দ দিয়েছেন ভারত সরকার আমাদের এই বছর 976 কোটি টাকা, মানে সেন্ট্রাল শেয়ার। আমি আপনাদের কাছে আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গতকাল স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। 1,36,00,000 পরিবার এবং 6 কোটির বেশি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দীঘা, ভেলোরের সিএমসি থেকে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে সব জায়গায় আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষাসূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আপনাদের সরকার আপনাদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। শনিবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিনপুর হাসপাতাল, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি ও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে টিকাকরণের সূচনা হয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সূচনা করেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, মেডিকেল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য। জানা গিয়েছে, জেলায় এই টিকাকরণের জন্য জেলা স্তরের প্রশিক্ষণ হয়ে গিয়েছে, এবার ব্লক স্তরের প্রশিক্ষণ হবে। তবে শনিবার এই টিকাকরণের সূচনা হলেও আগামী 10 জুনের পর জেলা জুড়ে কর্মসূচি হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা বলেন, প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতালের নির্দিষ্ট দিনে 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে। তুমি বন্ধুদের বলবে, বুঝি আমি নিয়ে এলাম, কিছু হয়নি। তুমি স্কুলে যাও তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডি টিম। শনিবার দুপুরে সিআইডির 5 জন অফিসারের একটি টিম অভিষেকের বাড়িতে যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। অভিষেকের বাড়ির দরজা বন্ধ ছিল। 188A শান্তিনিকেতন বিল্ডিং এ সিআইডি টিম অভিষেকের খোঁজে দরজায় কড়া নাড়ে। বাড়ির বাইরে সিআইডির অফিসারদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বিধানসভায় শহীদ বিতর্কে তদন্তে অভিষেকের বাড়িতে যায় সিআইডি টিম।
এই অবস্থা বাদিকে আমাদের ঘর ছাড়া করেছিস তুই, হ্যাঁ? ভারতবর্ষ এত বড় তোর সাহস, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোপীবল্লভপুর গুলিকাণ্ড ঘটনার 9 ঘন্টার মধ্যেই 3 অভিযুক্ত গ্রেপ্তার। গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে 29শে মে 2026 তারিখে ঘটে যাওয়া গুলি চালনার ঘটনায় দ্রুত পদক্ষেপ করে মাত্র 9 ঘন্টার মধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ। জানা গিয়েছে, মাদানশোল গ্রামের বাসিন্দা আকুল সেনাপতি বয়স 47 হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেল করে আসা 2 দুষ্কৃতীর গুলির নিশানায় পড়েন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আকুল সেনাপতির বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গোপীবল্লভপুর থানায় 53/2026 নম্বর মামলা রুজু করা হয়। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এবং অস্ত্র আইনের আর্মস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ 3 অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন শীতল রানা বয়স 22, গুরুপ্রসাদ দোলের বয়স 21 এবং ত্রিনাথ দোলে ওরফে রাজু বয়স 21। অভিযুক্তদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, দেশি কাঠটা এবং 3 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সাঁকরাইল থানার অভিযানে অবৈধ মদ বিক্রেতা ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনকারী গ্রেপ্তার। গাড়ি বাজেয়াপ্ত। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে সাফল্য পেল সাঁকরাইল থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে অবৈধ মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এবং অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য পরিবহনের অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একটি মারুতি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল ব্লকের বাঁকড়া চক এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে আঙ্গারনালি গ্রামের বাসিন্দা স্বপন মাহাতো বয়স 43 গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। অবৈধ মদ ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে শুক্রবার কুলটিকরি নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশি চলাকালীন একটি সন্দেহজনক মারুতি গাড়িকে আটক করা হয়। গাড়িটি রগড়া এলাকা থেকে কেশিয়ারির দিকে যাচ্ছিল বলে জানা যায়। তল্লাশির সময় গাড়ি থেকে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য পরিবহনের প্রমাণ মেলে। এরপর গাড়ির চালক দুলাল সাহু বয়স 52 গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি রগড়া এলাকায়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করেছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। এই অবৈধ পেট্রোলিয়াম পরিবহনের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি অবৈধ পরিবহনে ব্যবহৃত মারুতি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধভাবে দাহ্য পদার্থ পরিবহন জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যতেও বেআইনি মদ ব্যবসা ও অবৈধ পেট্রোলিয়াম পণ্য পরিবহনের বিরুদ্ধে নাকা তল্লাশি এবং নজরদারি আরও জোরদার করা হবে। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।